অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্কের যে টানাটানি চলছিল তা মোটামুটি মিটল। আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে মার্কো রুবিওর সঙ্গে। এর আগের দিন যখন জয়শঙ্করজি ফোন করেছিলেন তখন বলেছিলেন আমি খেলা দেখতে ব্যস্ত, আমি এখন কথা বলতে পারবো না। আসলে উনি কথা বলতে চাননি। এবার কি হয়েছে, ভারত আমেরিকা চুক্তি প্রায় চূড়ান্ত। ফিলিপিন্সে জয়শঙ্কর রুবিও বৈঠকের পরেই দাবি ট্রাম্প সরকারের। এবার আপনারা মিলিয়ে নেবেন যে সার্জিও গোর কেন এইবারেতে আপনাদের বাংলাদেশ সফরে যাচ্ছেন। যা লেখা হচ্ছে, ভারত মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে বুধবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ওই বৈঠকের পরে ওয়াশিংটন জানিয়েছে ভারত এবং আমেরিকা বাণিজ্য চুক্তির খুঁটিনাটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে বাণিজ্য চুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন জয়শঙ্কর এবং রুবিও। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ান এবং কোয়াড বিদেশমন্ত্রী সম্মেলনে পার্শ্ব বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার পরে জয়শঙ্কর সমাজ মাধ্যমে লিখেছেন, আমাদের বৈঠকে ভারত আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে অধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেছি। অন্যদিকে রুবিও এক্সপোস্টে লিখেছেন, আমরা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে কোয়াড, বাণিজ্য এবং মার্কিন চুক্তি নিয়ে আলোচনা করেছি। মার্কিন বিদেশ দপ্তর একটি পৃথক বিবৃতিতে লিখেছে, গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রুবিও এবং জয়শঙ্করের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিগুলি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করেছেন। দুজনই অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন, যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ফ্রান্সের অ্যাভে-লে-বা শহরে G7 শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের এক মাসেরও বেশি সময় ধরে জয়শঙ্কর এবং রুবিওর কথাবার্তা হলো। গত বছর ফেব্রুয়ারিতে মোদীর ওয়াশিংটন সফরের পর থেকে দুদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। শুল্ক ঘিরে জটিলতার মাঝে তা থমকে গিয়েছিল, তারপরে আবার শুরু হয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি দফায় দুজনের মধ্যে বৈঠক হয়েছে, এখনো চুক্তির খসড়া চূড়ান্ত হয়নি। তার মানে এবার যেটা বাকি আছে সেটা বলেছে শুধু স্বাক্ষর হওয়াটা বাকি আছে, বাকি সব হয়ে গিয়েছে। এই যে বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই দূরত্বটা না কমানো পর্যন্ত এবং বাংলাদেশ বিষয়ে সদর্থক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক চুক্তি করবেন না বলে মোদিজি আগেই জানিয়ে দিয়েছিলেন। আমি সেই নিয়ে খবরও করেছিলাম। এখন এই মার্কো রুবিওর সঙ্গে যে কথাবার্তা হলো তাতে পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদিজির সঙ্গে ওই G7 এর বৈঠক যেটা হয়েছিল তারপরেতে নিজেদের মধ্যে আলোচনা করার পর এইবারেতে দুপক্ষেই ঠিক হয়েছে, মানে আমেরিকার কংগ্রেস এবং ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্রশাসন দুজনের মধ্যেই ঠিক হয়েছে যে ভারতকে ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের চীনকে রোখা সম্ভব নয়। আর ভারতের স্বার্থ পূরণ মানে একটাই জায়গা, সেটা হচ্ছে প্রথমত ভারতের দক্ষিণ পূর্বে পা রাখবে না, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ করেছিলেন, এবার আপনাদের দায়িত্ব হচ্ছে সেই রেজিম চেঞ্জকে বদলে আপনারা করুন, না হলে পরে ভারত একাই করে নেবে। এটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছিল। তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের আর কোনো কথা হয়নি।
মার্কো রুবিও যোগাযোগের একবার চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কো রুবিওর ফোনও উনি ধরেননি। কিন্তু সাইড লাইন বৈঠক যখন হচ্ছে, তখন তো দু দেশের মধ্যে তো বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা, করমর্দন এবং কথাবার্তা তো হতেই হবে। তখন জয়শঙ্কর সমস্ত প্রস্তাব আবার রিকনসাইল করার কথা বলেন। তখন মার্কো রুবিও বলে, রিকনসাইল করেই আমি আপনার কাছে এসেছি। আমি সেদিনও আপনাকে ফোন করেছিলাম এই রিকনসিলিয়েশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য, এবং আমি ভারতে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন, ওই জন্য কথা হয়নি। তাই ম্যানিলাতে আজকে আমরা কথা বলে চূড়ান্ত করছি যে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশে যে ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, সেই ভুল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সম্মিলিতভাবেই এর সমাধান করবে। এবং যে সরকার ছিল সেই সরকারকে আবার পুনঃস্থাপন করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রই নিচ্ছে। এর মধ্যে ভারত যদি সাহায্য করে তাহলে তাকে স্বাগত জানানো হবে। এই হলো গিয়ে মোদ্দা ব্যাপার। তাহলে আমি যেটা বলছিলাম, আগামী 2 মাসের মধ্যে অনেক নাটক হবে। এই নাটকের প্রথম অঙ্কের পর্দাটা উঠলো, তাই আমি বললাম সুন্দর সুন্দর গানটা আমি মনে করে দিলাম। তো এখন সবকিছু শেষ হবে যখন তারেক রহমানের গদিটি উল্টাবে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ যেটা ঢাকার উপরে পড়বে, সেটা হচ্ছে ব্যাপক চাপ। এই যে সার্জিও গোর যাচ্ছেন, তিনি কি কি বলবেন সে তো গতকালকে আমি ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। আমার কথা নয়, এটা হচ্ছে CNN টেলিভিশন, আমেরিকান টেলিভিশন, তাদেরই বক্তব্যটা আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি 2 মিনিট 45 থেকে 53 সেকেন্ডের। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই মার্কো রুবিওর সফরের আদ্যপান্ত সমস্ত ব্যাপার স্যাপার। এখন আপনারা দেখুন, নিজেরা বুঝে নিন যে এই বিএনপি সরকার এবং জামায়াত এনসিপি এদের কি হাল হবে। এক তো ভারত এদিকে ঢুকতে দেবে না। আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে খুব শীঘ্রই আবার আপনার ট্রাভেল ভিসা বন্ধ হবে, ট্রিটমেন্ট ভিসা বন্ধ হবে। কারণ যখনই এই জিনিসগুলো শুরু হবে না, তখন যাতায়াতগুলো 1 মাস আগে বন্ধ করে দেওয়া হবে। কারণ এখানে আটকে পড়বে, ও ওখানে আটকে পড়বে। এখন যেগুলো দেওয়া হবে হয়তো 7 দিন, 10 দিন, 15 দিনের জন্য দেওয়া হবে। তারপর ভিসা যদি জাম্পিং করে তাহলে পরে তাকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এখন প্রত্যেকের ওপরে নজর আছে। অনেকে আসছে না কেন, ভয়ের ছোটে আসছে না, যে কার কোথায় নাম ব্ল্যাক লিস্টেড হয়ে আছে সে তো জানে না। সে এপারে এলো, এসে তাকে ইমিগ্রেশন আটকে দিল এবং একটা বরাবরের মতো একটা ধাপ্পা মেরে দিল, নো এন্ট্রি টু ইন্ডিয়া। তাহলে পরে ভারতবর্ষের যদি প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়, তাহলে পরে অন্য কোনো রাষ্ট্রে তার প্রবেশাধিকার ঘটবে না। এখন এই দুর্ভাগ্য যাতে না হয়, আমি প্রথমেই সতর্ক করেছিলাম যে প্রত্যেকটা ফুটেজ কিন্তু রয়েছে আমাদের কাছে, সুতরাং আপনারা পালিয়ে যেতে পারবেন না। যেখানে জাহিদুর রহমান যেখানে আটকে গেলেন উপদেষ্টা, সেখানে আপনারা তো ছুটকো ছাটকা। যারা ভারত বিদ্বেষী তাদেরকে ভারত আর সহ্য করবে না, আর ঢুকতেও দেবে না। আর আপনারা যে লাফালাফি করছেন না, এই যে ভারতে যাচ্ছেন না বলে ভারতের ব্যবসা পাতি মার খেয়ে গেছে, 2 বছরে তো বাংলাদেশের না লোক না আসাতে আমরা দেউলিয়া হয়ে গেছি মশাই। আমাদের দেউলিয়া হয়ে যাওয়ার পর অবস্থা আপনারা যেটা করে দিয়েছেন না, সেটা আমাদের অর্থনীতিকে পাট বসিয়ে দিয়েছে। ওই যে বলি আপনাদের মিডিয়া 2 পয়সার দাম নেই, কেউ কোটও করে না, কেউ ঢাকার কোনো কাগজকে উল্লেখ করে না, ঢাকার কোনো টেলিভিশনের কোনো ক্লিপিংস চালানো হয় না, কারণ সমাজ মাধ্যমেরটা চালানো হয়। কিন্তু ঢাকার মিডিয়াকে, বাংলাদেশের মিডিয়াকে কোনো দেশ বিশ্বাস করে না এবং 2 পয়সার দাম দেয় না। ফলে আগামী দিনে আমি যেটা বলেছিলাম, আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। যে দেখুন এবার সার্জিও গোর গিয়ে কিরকম প্রেশারটা তৈরি করেন, এবং তার পথটা খুলে দিয়েছেন তারেক রহমান নিজে
চায়না ভিজিট করে এবং সমঝোতাপত্র সই করে। ফলে এবার তারেক রহমান কি করে বাঁচবেন এই উভয় পক্ষের চাপে? ওই যে বলি না, দুটো হাতি লড়াই করছে, বুনো হাতি বা দুটো বুনো মোষ লড়াই করছে, তাহলে সেখানেকার নিচে ঘাসের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। এই দুটো মোষের এখন যে চাপাচাপি হবে ওখানে ঘিরে, তাতে আপনাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর আমার তো মনসুন সেশন শুরু হয়েছে, এখানে দাবি উঠেছে বিরোধীদের, এই চাওয়া পড়ে গেল, শুধু এই ককরোচ পার্টির এ নিয়ে চাওয়া পড়ে গেল। এখানে আপনার সমস্ত কিছু আপনার ওই খাদ্য পাঠানো, ওষুধ পাঠানো, তারপর তেল রপ্তানি, ডিজেল, এই সমস্ত বন্ধ করার জন্য আবেদন করা হবে, সরকারের কাছে দাবি করা হবে, এবং সেই দাবিটা কিন্তু সরকার মেনেও নেবে। বিরোধীদের সব দাবি তো আর খারিজ করে দেওয়া যায় না। কংগ্রেস পার্টির দাবি খারিজ করে দিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি খারিজ করে দিয়েছে, কিন্তু এই দাবি খারিজ হবে না। এবং ভারতবর্ষের ইচ্ছা যে গণতান্ত্রিকভাবে যাতে কেউ না প্রশ্ন তুলতে পারে, তাহলে সবাই মিলে একটা দাবিপত্র পেশ করো, আমরা বন্ধ করে দিচ্ছি। সম্প্রতি আমাকে অনেকে অনুরোধ করেছেন আমি যেন বালুচিস্তানের উপর একটা ভিডিও করি। তাদের অনুরোধে সাড়া দিয়ে এই বক্তব্যটা রাখা। বক্তব্যটা শেষ হলে আশা করি বালুচিস্তান সম্পর্কে আপনাদের যা কৌতূহল আছে তা মিটবে। বালুচিস্তান সমস্যা কেন, এর ইতিহাস কি, এর সাথে ভূরাজনীতি কতটা জড়িত, বালুচিস্তান কি আদৌ স্বাধীন হবে, বালুচিস্তান সমস্যার আসলে সমাধানটা কি, এবং পাকিস্তান কতটা বালুচিস্তানের জন্য সমস্যায় আছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি, এক তরুণ লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন। তার ঘোষণার কাগজটিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তিনি দাবি করেছেন যে বালুচিস্তানের 85% ভূমি এখন যারা স্বাধীনতাকামী দুটা অর্গানাইজেশন সেখানে আছে, বালুচ লিবারেশন আর্মি BLA, বালুচ লিবারেশন ফ্রন্ট, এরকম দুটো নাম। আরো অনেক সংগঠন আছে। মীর ইয়ার বালুচ কি এই সংগঠনগুলো সদস্য কিনা সেটাও আসলে ভালোভাবে জানা যায় না। আর তিনি যে দাবি করেছেন 85% ভূমি বালুচ রেবেলদের অধিকারে আছে এখন, এটা আসলে দাবি করা সম্ভব। কারণ দেখেন, বালুচিস্তান অনেক বড় একটা জায়গা, বাংলাদেশের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি এটা। পাকিস্তানের তো আয়তন আমরা জানি মোটামুটি 8 লক্ষ বর্গ কিলোমিটার, তার 44% জমি হলো বালুচিস্তান। সেখানে মানুষ বসবাস করে মাত্র 1.5 কোটি। এত বড় জায়গায় 1.5 কোটি মানুষ এবং অনেক বিরান ভূমি আছে। এই বিরান ভূমি তো যে কেউ বলতে পারে যে এটা আমাদের দখলে আছে, মানে এটার উপর আমাদের দখল আছে। রাশিয়ার কথা চিন্তা করেন, রাশিয়াতে এত জমি পড়ে আছে যেটা যে কেউ দাবি করতে পারে যে রাশিয়ার ওই জায়গাটা এখন আমাদের দখলে। মানে রাশিয়ার অভ্যন্তর থেকে যদি স্বাধীনতা ঘোষণা করে কোনো ধরনের, তারা ওই জায়গায় বলতে পারে যে ওই ভূমিটা, কারণ ওই ভূমিতে তো আসলে মানুষ নাই, কিছু নাই। মানে আন্তর্জাতিক সীমানার মধ্যে যতক্ষণ কেউ ঢুকে না, এরকম দাবি বাস্তবসম্মত, মানে এরকম দাবি আসলে ওইভাবে, কিন্তু যেইভাবে ঠিক 85% জমি একটা রাষ্ট্রের, একটা রেবেলদের দখলে আসলে সেটাকে সত্যিকারের দখল বলা যায়, সেটা মীর ইয়ার বালুচের দাবি অনুযায়ী সত্য এমনটা এখন পর্যন্ত মনে করার আসলে কোনো কারণ নাই। আরেকটা চরিত্র পাশাপাশি দেখা যাচ্ছে, এক নারী তরুণী ডাক্তার মাহারাং বালুচ নামে। উনি অনেক বালুচ মানুষের অধিকারের কথাবার্তা ইত্যাদি বলেন। তিনি ঠিক স্বাধীনতা সংগ্রামী কিনা সেটা পরিষ্কার নয়। এই দুই, একজন তরুণ একজন তরুণী ফোরফ্রন্টে আছেন, আরো অনেক মানুষ তো আছেন। এর আগে বালুচিস্তান আমাদের কাছে খুব বড়ভাবে ধরা পড়ে। বালুচিস্তান সমস্যা 2006 সালে, যখন জেনারেল পারভেজ মোশাররফের মিলিটারি আকবর বুকতিকে হত্যা করে। আকবর বুকতি আসলে বালুচিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন। তিনি বালুচিস্তানের বেশ কয়েকটা প্রধান ট্রাইবের মধ্যে বুকতি টাইপের রাজা ছিলেন। পারভেজ মোশাররফের বন্ধু ছিলেন। পরবর্তীতে এই বালুচিস্তানের মানুষের অধিকতর অধিকার বলতে পারেন যে স্বায়ত্ত শাসনের জন্য আকবর বুকতি পারভেজ মোশাররফের সাথে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়েন এবং তিনি রেবেল হয়ে যান, বিদ্রোহী হয়ে। তিনি কিছু মানুষ নিয়ে মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং যে পর্বতে উনি লুকিয়ে যুদ্ধ করতেন সেই পর্বতে পারভেজ মোশাররফের সৈন্যরা আঘাত করে, গোলার আঘাতে সেই গুহা বিধ্বস্ত হয় এবং আকবর বুকতি মারা যান। এটা ছিল গত 30-35 বছরে এই মীর ইয়ার বালুচের স্বাধীনতা ঘোষণার আগে বালুচিস্তানের সবচেয়ে বড় খবর। এবং বালুচিস্তানের মানুষ মনে করে যে পাকিস্তান তাদের অধিকার হরণ করছে। বালুচিস্তান তো অনেক বড় জায়গা, পাকিস্তান যদি 8 লক্ষ কিলোমিটার হয়,
3 লক্ষ কিলোমিটার হলো বালুচিস্তান, এবং এইখানে জনসংখ্যা মাত্র 1.5 কোটি। তো 1.5 কোটি মানুষ। এখন এখানে অনেক তামা, হীরা, তামা, সোনা, এরকম অনেক ন্যাচারাল রিসোর্সেস, খনি আছে, এগুলো আমরা শুনছি, কিন্তু এগুলো এখনো পুরোপুরি ব্যবহার হচ্ছে এটাও আমরা জানতে পারছি না। কারণ পাকিস্তানের যে টোটাল জিডিপি, তার কন্ট্রিবিউশন কিন্তু বালুচিস্তান থেকে, অন্তত পাকিস্তান সরকার যেটা দেখায় সেটা 5%-এরও কম। জনসংখ্যার অনুপাতে ওটা ঠিকই আছে, এত বড় বালুচিস্তান, সেখানে মাত্র 1.5 কোটি মানুষ, কিন্তু এই 1.5 কোটি মানুষের জীবনমান পাকিস্তানের অন্যান্য এলাকা, বিশেষ করে পাঞ্জাব আর সিন্ধুর মানুষের জীবনের চেয়ে তারা দরিদ্রতর। এবং এই যে তারা স্বায়ত্ত শাসন চায়, এটার জন্য সেখানে মাঝে মাঝে মিলিটারি অ্যাকশন নেয়, এটা যত নেয় তত খুব ভারে। ফলে বালুচিস্তানের মানুষের একেবারে শুরু থেকে পাকিস্তান রাষ্ট্রের উপর অনেক ধরনের ক্ষোভ আছে। আমরা বালুচিস্তানের হিস্ট্রিটা একটু দেখি। বালুচিস্তান ছিল, এখন যেটা বালুচিস্তান বলে, এখানে 4টা প্রিন্সলি স্টেট ছিল 1947 সাল বা তার আগে। প্রিন্সলি স্টেট তো আপনারা জানেন যে ভারত উপমহাদেশে ভারত যখন ভাগ হয় তখন এরকম প্রিন্সলি স্টেট অনেক ছিল, অর্থাৎ স্থানীয় রাজারা এই রাজ্যগুলো শাসন করত। এরা ইংরেজ সরকারকে কর দিত, ইংরেজ সরকার এদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতো না। কাশ্মীর এমন একটা রাজ্য ছিল যেটা, এরকম অনেক ছিল, হায়দ্রাবাদ, এই বালুচেও প্রিন্সলি স্টেট 4টা ছিল। 4টার মধ্যে সবচেয়ে বড় এবং যেটা মূল বালুচিস্তান বলতে পারেন, সেটার নাম ছিল কালাত। কালাতের রাজার নাম ছিল খান অফ কালাত। এই খান অফ কালাতকে অনেকটা, এরা বেশ 3-4 বছর মোটামুটি পাকিস্তান, ভারত যখন ভাগ হয়ে যায় পাকিস্তান এবং ইন্ডিয়াতে, ওই প্রিন্সলি স্টেট গুলোকে তো সুযোগ দেওয়া হয়েছিল যে যেদিকে যেতে চায় কিংবা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়। জওহরলাল নেহরু সম্ভবত চেয়েছিলেন যে কালাত স্বাধীন থাকুক, কিন্তু কালাত পরবর্তীতে পাকিস্তান আসলে কালাত অনেকটা জোর করে দখলই করে নেয়। এই দখল করে তারা বালুচিস্তান তৈরি করে। আসলে সেটা দখল না করেও উপায় ছিল না, ওখানে তো কিছু কিছু বলা হয় যে কালাত রাজ্যটা ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু যেহেতু কালাত রাজ্যের সাথে ভারতের আসলে কোনো সীমানা নাই, অনেকটা কালাত যদি ভারতের অংশ হতো, সেটা অনেকটা পূর্ব পাকিস্তান যে পাকিস্তানের অংশ হওয়া এরকম হয়ে যেত, অর্থাৎ মাঝখানে পাঞ্জাব, সিন্ধ, এই প্রভিন্স গুলা পাকিস্তানের থাকতো, এবং পরবর্তীতে কালাত, বালুচিস্তান বা কালাত সেটা ভারতের অংশ হতো। এটা বাস্তবসম্মত ছিল না বলে জওহরলাল নেহরু বা ভারতের নেতারা এটাকে গ্রহণ করেন নাই। তবে আমরা একটা জিনিস দেখি যে বালুচিস্তান কিন্তু ভারতকে তাদের বন্ধু মনে করে। কালাত স্বাধীন থাকতে পারে নাই, পরবর্তীতে পাকিস্তানের অংশ হলো। এখানে আরেকটা মজার ঘটনা আছে। কালাত বা বালুচিস্তানের রাজধানী তো কোয়েটা, কিন্তু এটা দেখবেন বালুচিস্তানটা হলো, এর সাথে সীমানা আছে কার? ইরানের, আফগানিস্তানের, আর আছে আরব সাগর, আর এইদিকে তো সিন্ধ, এগুলো ওই পাকিস্তানের অন্য 3টা প্রভিন্সেরই বালুচিস্তানের সাথে সীমানা আছে। 3-4টা যেগুলো আছে, পাঞ্জাব, সিন্ধ, ওই যে খাইবার পাখতুনওয়ার সাথে বিশাল বিশাল সীমানা আছে। আপনারা যদি কোয়েটার অবস্থানটা লক্ষ্য করেন, যেটা বালুচিস্তানের রাজধানী, ওইটা আবার খাইবার পাখতুনওয়ার কাছাকাছি এবং আফগানিস্তানের কাছাকাছি। সেখানে গোয়াদার বন্দরের নাম আপনারা শুনেছেন। এই গোয়াদার বন্দরের আবার একটা চমৎকার জিনিস, কাহিনী আছে, ইতিহাস। সেটা হলো গোয়াদার বন্দরটা 1958 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন এটা ওমান থেকে কিনে নেয়, গোয়াদার বন্দর, যেটা পরবর্তী এখন যেখানে যে বন্দরের অনেক উন্নতি করেছে চীন। এই গোয়াদার বন্দরটা অনেকটা ইরানের কাছাকাছি এবং ওমানের ঠিক উল্টো দিকে।